বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে। আজকে আমি করব হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব। তার আগে শিক্ষার্থী, তোমাদেরকে একটি মেসেজ দিয়ে নিই যে তোমাদের সামনে তোমরা অবশ্যই পেজে দেখেছো, ন্যাশনাল কলেজের পেজে দেখেছো, তো তোমাদের পরীক্ষা হবে তো 30 নাম্বারে সেটা। তো এর মধ্যে হচ্ছে 10 নাম্বার থাকবে হচ্ছে জ্ঞানমূলক, 5টি থাকবে হচ্ছে অনুধাবন এবং একটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে। তো যতটুকু ক্লাস তোমরা লেকচার ফলো করে দেখবে যে যতটুকু আমি পড়িয়েছি আমি ঠিক ওর মধ্যেই কোশ্চেন করব এবং আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা চেষ্টা করবে উত্তরগুলো ভালো মতো দেওয়ার। এই গেল পরীক্ষা সম্পর্কিত তোমাদের একটি কথা। আর হচ্ছে এখনও যারা বই কিনোনি তারা বুক লিস্ট অনুযায়ী বই কিনে নিবে এবং বাসায় পড়াশোনা শুরু করে দাও, যেহেতু তোমাদের পরীক্ষার ভিত্তিতে আসলে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো আজকে আমি পড়াবো হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা এবং বা মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা এর আগে ধনতন্ত্র পড়িয়েছিলাম, এরপরে হচ্ছে সমাজতন্ত্র পড়িয়েছি। তো ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের এই দুটির মেলবন্ধনটাই হচ্ছে মিক্সড ইকোনমিতে পাওয়া যাবে। অর্থাৎ ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে দোষগুলো রয়েছে বা যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমরা পরিহার করে এটার যে গুণগুলো রয়েছে যে এই দু জায়গা থেকে সেই গুণগুলো নিয়ে আসলে তৈরি করা হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্বের অনেক দেশের মধ্যে হচ্ছে বর্তমানে মিক্সড ইকোনমিটাই দেখা যায় বেশি এবং এটার অধিক ফলপ্রসূ, যার জন্য মিক্সড ইকোনমিতেই বেশিরভাগ দেশে প্রচলিত। মিক্সড ইকোনমিটা হচ্ছে আসলে সরকারি এবং বেসরকারি উভয় খাতের এখানে অংশীদারিত্ব থাকবে এবং অংশগ্রহণ থাকবে এই অর্থ ব্যবস্থা চালাতে গেলে। তো এই বিষয়ে হচ্ছে নোবেল বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতিবিদের জনক পল এ স্যামুয়েলসন বলেছেন মিশ্র অর্থব্যবস্থা এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার জন্য বাজার ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে। তো মিক্সড ইকোনমিতে সরকারি অর্থব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থব্যবস্থাটা পাশাপাশি থাকে এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা আসলে এর মূল্য নির্ধারণ করা হয়। এটা ব্যক্তিগত খাত এবং সরকারি খাত নিয়ে যেহেতু একসাথে আলোচনা করে, সেক্ষেত্রে সরকারি খাত এবং বেসরকারি খাতটুকু পরস্পর বিরোধী নয়, তারা কী করছে পরস্পর হচ্ছে পরিপূরক। অর্থাৎ একজনের জন্য আসলে আরেকজনের দরকার, বা সরকারি অর্থব্যবস্থাও যেমন দরকার ঠিক তেমনি বেসরকারি অর্থব্যবস্থাও দরকার। শুধু সরকারি অর্থব্যবস্থা দিয়েও কল্যাণ করা যায় না, বা শুধু ধনতন্ত্র দিয়েও কল্যাণ করা যায় না, ধনতন্ত্র বা ব্যক্তিগত অর্থব্যবস্থা দিয়েও আসলে সমাজের কল্যাণ করা যায় না। তো এই দুটোকে যদি আমরা দুটো খাতই যদি পাশাপাশি রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেসব খাতে ব্যক্তিগত অর্থব্যবস্থার অপ্রতুলতা রয়েছে বা সম্ভব নয়, সেক্ষেত্রে ওই প্রজেক্টগুলো সরকারি অর্থব্যবস্থায় পরিচালনা করা হচ্ছে। আবার এমন কিছু খাত রয়েছে যেগুলো সরকারি অর্থব্যবস্থা হচ্ছে লোকসানের সম্মুখীন হয়, বা সরকারের পক্ষে এত বড় প্রজেক্ট আসলে করা সম্ভব না, দেখাশোনা করতে গেলে যে ব্যয়ভারটা হয় তার চেয়ে যদি সেটা বেসরকারি খাতে দেওয়া হয় সেখানে উৎপাদন বেশি হচ্ছে, বিনিয়োগ বেশি হচ্ছে তথা মুনাফা বেশি হচ্ছে এবং সর্বোপরি দেশের কল্যাণটা হয়। তো এই গেল হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা এবং ধারণাটা। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ।
মিশ্র অর্থব্যবস্থা হচ্ছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এদের আমরা এই কয়টি দেশের অর্থব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে এখানে সরকারি অর্থব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত অর্থব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে। তাহলে এখন আসি আমরা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে যে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমি একটু আলোচনা করব। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নেব, তারপর আমি এক এক করে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত ব্যক্তিগত মালিকানা। দ্বিতীয়ত হচ্ছে সরকারি বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগ। তারপরে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। পঞ্চম হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। তারপরে আসি মুনাফার উপস্থিতি। এরপরে আসি অর্থনৈতিক পরিকল্পনা। অর্থনৈতিক পরিকল্পনা। ব্যক্তিগত মালিকানা, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, তারপরে হচ্ছে বেসরকারি বিনিয়োগ। 4 হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। তারপরে হচ্ছে মুনাফার উপস্থিতি, অর্থনৈতিক পরিকল্পনা। এরপর আসি অর্থনৈতিক স্বাধীনতা। তারপরে হচ্ছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। এরপরে আসি মুদ্রাস্ফীতির উপস্থিতি। তারপরে হচ্ছে মজুরি হার নির্ধারণ। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে
সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। তাহলে শিক্ষার্থীরা মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি, কারণ বৈদ্যুতিক নেটজনিত সমস্যার কারণে আসলে অনেক সময় দেখা গেছে যে লেখাগুলো তোমরা বুঝতে পারো না। তো আমি যদি বারবার বলি তোমরা একটু খেয়াল করে শুনবে পয়েন্টগুলো। আমি বলছি, 1 নাম্বার হচ্ছে ব্যক্তিগত মালিকানা, 2 হচ্ছে সরকারি বিনিয়োগ, 3 বেসরকারি বিনিয়োগ, 4 হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, 5 হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান, 6 মুনাফার উপস্থিতি, 7 অর্থনৈতিক পরিকল্পনা, 8 হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, 9 শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, 10 হচ্ছে মুদ্রাস্ফীতির উপস্থিতি, 11 মজুরির হার নির্ধারণ, 12 হচ্ছে সামাজিক নিরাপত্তা। তা আসো এখন আমরা এর যে আলোচনা রয়েছে সেগুলো পয়েন্টের আলোচনাগুলো আমরা করে নিই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যক্তিগত মালিকানা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে বলা হচ্ছে যে ধনতন্ত্রের মতো ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃত। ধনতন্ত্র ব্যবস্থায় যেরকম আমি বলেছিলাম যে এখানে ব্যক্তিগত মালিকানাটা স্বীকৃত, ঠিক সেভাবে মিশ্র অর্থ ব্যবস্থায়ও ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃত রয়েছে। তবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জোনে বা অঞ্চলে একটি নির্দিষ্ট পরিমাণ জমির জন্য সরকার আসলে সীমা নির্ধারণ করে দিয়ে থাকে। যেমন শহরে যে কেউ চাইলে অনেক বেশি পরিমাণ সম্পদ সে ওখানে রাখতে পারে না, বা অনেক বেশি পরিমাণ জমি সেখানে কিনতে পারে না। এটা সরকারের পক্ষ থেকে একটি বিধিনিষেধ বা সীমা নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে এরপর আসি হচ্ছে সরকারি বিনিয়োগ। জাতীয় নিরাপত্তা এবং সরকারের যে অর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে, জাতীয় নিরাপত্তা এবং অর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার কি করে, বিভিন্ন ধরনের কলকারখানা, বড় বড় শিল্প স্থাপন করে, যেগুলোতে মূলধনের পরিমাণ অনেক লাগে বা অর্থাৎ টাকা পয়সার পরিমাণ বেশি লাগে, সেটা ব্যক্তিগত পর্যায়ে করা সম্ভব হয় না। সেসব ক্ষেত্রে সেসব শিল্প কারখানাগুলো গড়ে তুলতে সরকার কি করছে, এখানে বিনিয়োগ করছে। সরকার এখানে বিনিয়োগ করে থাকে। তো এই ক্ষেত্রে তারপর কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু শিল্প আছে যেগুলো ব্যক্তিগত মালিকানার হাতে ছেড়ে দেওয়া যায় না। সেই কারণ এখানে জনগণের স্বার্থ জড়িত থাকে, জনগণের কল্যাণ জড়িত থাকে। যেহেতু জনগণের কল্যাণের বিষয়টি ব্যক্তি না দেখে সমাজ বা রাষ্ট্র দেখে, সেজন্য এই ধরনের শিল্পগুলোতে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, রেল, এই ধরনের শিল্পগুলোকে কখনোই বেসরকারি হাতে বা ব্যক্তিগত হাতে দেওয়া সম্ভব না। জনগণের স্বার্থ যেহেতু এখানে জড়িত রয়েছে, তাই এক্ষেত্রে কি করতে হয়, সরকারকে বিনিয়োগ করতে হয়, সরকারকে বিনিয়োগ করতে হয়। তারপরে আসি বেসরকারি বিনিয়োগ। বেসরকারি বিনিয়োগ এক্ষেত্রে মিশ্র অর্থ ব্যবস্থা সরকারি উদ্যোগের পাশাপাশি কি করতে হয়, যে বেসরকারি উদ্যোগকেও স্বীকৃত জানানো হয়, অর্থাৎ বেসরকারি উদ্যোগ সেখানে রয়েছে। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কি হয়, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়, নতুন ব্যক্তি নতুন নতুন অর্থ বিনিয়োগ করে, নতুন উৎপাদন কারখানা তৈরি করে এবং সেখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে, অর্থাৎ নতুন নতুন পণ্য সে আবির্ভাব ঘটায়। তাও এক্ষেত্রে সরকার কি করে, যে ক্ষুদ্র এবং মাঝারি বা কুটির শিল্পজাত যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে ব্যক্তিগত মালিকানায় দিয়ে দেওয়া হয়। সেই জায়গায় বৃহৎ মালিকানাগুলো সরকার হচ্ছে তদারকি করে, এবং বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পগুলোকে আরও বেশি হচ্ছে কি বলবো,
ইন্সপিরেশন যোগানোর জন্য সরকার কি করে থাকে, এই খাতগুলোকে বেসরকারি খাতের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে আসি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে এখানে বোঝাচ্ছে যে উৎপাদন, বিনিয়োগ, বন্টন এবং ভোগ যেহেতু ব্যক্তিগত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা সম্পন্ন হয় ধনতন্ত্রের মতন, তাই এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় দ্রব্যের চাহিদা এবং যোগান অনুযায়ী যে দাম নির্ধারণ করা হয় সেটা মেনেই হচ্ছে জনগণকে বা ভোক্তাকে সেটা ভোগ করতে হয় এবং উৎপাদনকারীকে সেই দ্রব্যটা বাজারে বিক্রি করতে হয়। তো এক্ষেত্রে গেল হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় যে দামটা নির্ধারণ করা হয়। তারপরে আসি সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান। সরকারি এবং বেসরকারি খাতের হচ্ছে সহাবস্থান। এই ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি খাত যেহেতু পাশাপাশি অবস্থান করে, তাই যে কোনো দেশের উন্নয়নের জন্য বা অর্থসামাজিক যে উন্নয়নটা রয়েছে সেটার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো কি করে, সরকারি এবং বেসরকারি উভয় খাতে মিলিতভাবে পরামর্শ করে সেই প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং এগুলোকে বাস্তবায়নের চেষ্টা করে। তো এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি খাতে সহাবস্থান রয়েছে। তারপরে আসি মুনাফার উপস্থিতি। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যেহেতু ব্যক্তিগত মালিকানা রয়েছে এবং বেসরকারি বিনিয়োগটা রয়েছে, তাই সেখানে মুনাফার উপস্থিতিও রয়েছে। তবে অতিরিক্ত মুনাফা করতে গিয়ে যাতে জনগণের অকল্যাণ না হয় বা মুদ্রাস্ফীতি অধিক মাত্রায় না হয় সেক্ষেত্রে এবং বাজার অস্থিতিশীল না হয়ে পড়ে, সেই জন্য সরকারকে কি করতে হয়, কিছু বিধিনিষেধ আরোপ করতে হয় এবং একটি নির্দিষ্ট পর্যায়ের পর সেটা আর করা যায় না। তো সেক্ষেত্রে মুনাফার উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিকই, তবে জনগণের কল্যাণের স্বার্থে সরকার কিছু কিছু ক্ষেত্রে এই মুনাফার উপস্থিতিটা মুনাফার যে অধিক মাত্রায় গ্রহণ করার যে উপস্থিতি সেটা সরকার নিয়ন্ত্রিত করে থাকে বিভিন্ন নীতিমালা প্রণয়নের মাধ্যমে। তারপরে আসি অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে রয়েছে একটি দেশ আসলে অর্থনৈতিক পরিকল্পনার মধ্য দিয়েই কিন্তু উন্নতির শিখরে পৌঁছায়। তাই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে গেলে হচ্ছে সরকারি এবং বেসরকারি উভয় খাতের যেহেতু সহাবস্থান রয়েছে, তাই অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যে মেধা শ্রম এগুলো একসাথে সমন্বয় করে সেই অর্থনৈতিক প্রকল্পগুলো গ্রহণ করা হয়, অর্থাৎ অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা হয়। তারপরে আসি হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। মিশ্র অর্থব্যবস্থায় পেশা নির্বাচন এবং অর্থনৈতিক উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ ব্যক্তি নিজেই উদ্যোক্তা হয়ে কোনো উৎপাদন ব্যবস্থা সে পরিচালনা করে। আবার হচ্ছে সরকারও তার প্রয়োজন অনুযায়ী দেশের জনগণের কল্যাণার্থে সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে তোলে বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। তো এক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে হচ্ছে সরকারও যেরকমভাবে উৎপাদনের জন্য বিনিয়োগ করে, বেসরকারি বা ব্যক্তিগত পর্যায়েও কি করে, বিভিন্ন উদ্যোক্তারা তাদের অর্থ বিনিয়োগ করে নতুন নতুন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলে বা নতুন নতুন দ্রব্য সামগ্রী উৎপাদন করে অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যায়। তারপরে হচ্ছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ।
শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ। যেহেতু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা উভয়ই রয়েছে, এবং ব্যক্তিগত মালিকানা থাকলে ধনতন্ত্রের মতন শ্রমিক শোষণের যে বিষয়টি সেটি আসলে বেশি দেখা যায়। তবে এই ক্ষেত্রে যেহেতু সরকারি অর্থব্যবস্থাও পাশাপাশি রয়েছে, তাই সরকারকে যেহেতু জনগণের কল্যাণের দিকটি বিবেচনা করতে হয়, তাই অবশ্যই সরকার কি করে যে শ্রমিক শোষণ যাতে না হয় বা কম হয় এবং শ্রমিকদের কল্যাণের দিকটি বিবেচনা করে সে বিভিন্ন নীতিমালা গ্রহণ করে, এবং নীতিমালার আলোকে বা আইনগত বিধিনিষেধের আলোকে কি করা হয় যে ব্যক্তিগত পর্যায়ে কিছু সীমাবদ্ধতা সৃষ্টি করে দেওয়া হয়, যাতে জনগণের কল্যাণের ব্যাঘাত না ঘটে এবং শ্রমিকদের স্বার্থ যাতে সংরক্ষিত হয়। তারপরে আসি মুদ্রাস্ফীতির উপস্থিতি। মুদ্রাস্ফীতির উপস্থিতিতে এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি দেশে যেহেতু মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি বিনিয়োগটা রয়েছে, বেসরকারি বিনিয়োগের যে অস্তিত্ব রয়েছে, তাই বেসরকারি বিনিয়োগ করতে গেলে এখানে একচেটিয়া ব্যবস্থারও উদ্ভব হতে পারে, অর্থাৎ সে দাম বাড়িয়ে বা কমিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি করতে পারে, বা দ্রব্য সামগ্রী মজুত করেও মুদ্রাস্ফীতির সৃষ্টি করতে পারে। তো এক্ষেত্রে সরকার কি করে যে এই ধরনের সমস্যা যাতে না হয়, সরকারকে আসলে এই বিষয়গুলো তদারকি করতে হয়। তবে বর্তমানে আমরা দেখছি, আমরা যদি উদাহরণ হিসেবে বলি বাংলাদেশের পেঁয়াজ ব্যবস্থার যে অবস্থা, কারণ পেঁয়াজ এখন 200 টাকার উপরেও দেখা গেছে যে এমন পর্যায়ে চলে এসেছিল যে 200 টাকা দিয়েও আমাদের 1 কেজি পেঁয়াজ কিনতে হয়েছে। অর্থাৎ আমাদের পেঁয়াজের উৎপাদন এবং বিপণন ব্যবস্থার মধ্যে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, তার কারণেই আসলে এই ধরনের মুদ্রাস্ফীতির অবস্থার সৃষ্টি হয়ে থাকে। তো এই মুদ্রাস্ফীতিটা মিশ্র অর্থব্যবস্থায় দেখা যায়। মিশ্র অর্থব্যবস্থা দেখা যায় যেহেতু এখানে বেসরকারি বিনিয়োগের উপস্থিতি রয়েছে, কিন্তু এর পাশাপাশি সরকারকেও কি করছে, সরকার বিভিন্ন ধরনের নীতিমালা উদ্যোগ গ্রহণ করে এই মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করে থাকে। তারপরে আসি মজুরি হার নির্ধারণ। মিশ্র অর্থনীতিতে কি হয় যে সরকারি যে খাতগুলো রয়েছে বা সরকারি যে কলকারখানা স্থাপন, অফিস আদালত বা প্রাতিষ্ঠানিক অনেক অফিস আদালত রয়েছে, সেখানে মজুরি নির্ধারণ করা হয় শ্রমিকের একটি ন্যূনতম মজুরি সবার জন্য আসলে সমান, সে ধরনের মজুরি ক্যাটাগরি হিসেবে বা র্যাঙ্ক হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু বেসরকারি খাতে আবার এখানে কি করা হয় যে তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী, শ্রম ক্ষমতা অনুযায়ী তাদের মজুরিটা নির্ধারণ করা হয়ে থাকে। তারপরে আসি সামাজিক নিরাপত্তা। মিশ্র অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ থাকলেও বেসরকারি খাতগুলোতে একটি সময়ের পর বা চাকরি থেকে যখন অবসর যায় বা চাকরিরত অবস্থায় যে নিরাপত্তাগুলো রয়েছে, দুর্ঘটনাজনিত বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিজনিত যে নিরাপত্তাগুলো রয়েছে, সেগুলো সাধারণত দেখা গেছে যে চাকরি করা অবস্থায় হয়তো সে কিছু পেয়ে থাকে, কিন্তু চাকরি যখন শেষ হয়ে যায় তখন সে এটা থেকে বঞ্চিত হয়, বা তখন তাদের জন্য আসলে কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় না। কিন্তু এর পাশাপাশি সরকারি অর্থব্যবস্থা যেহেতু এখানে রয়েছে, তাই সরকারি অর্থব্যবস্থার মাধ্যমে সরকারি যারা চাকরি করছে তারা বিভিন্ন ধরনের ভাতা, পেনশন, গ্র্যাচুইটি, এ ধরনের অনেক ভাতাসমূহ তারা পেয়ে থাকে, যার জন্য কি হয়, তাদের একটি সামাজিক নিরাপত্তা সৃষ্টি হয়। তো পৃথিবীর কোনো দেশে, পরিশেষে যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর কোনো দেশেই হচ্ছে পরিপূর্ণভাবে ধনতন্ত্র নেই, পরিপূর্ণভাবে সমাজতন্ত্র নেই। তবে আজকাল দেখা যায় যে সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের আসলে সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থাটা বেশি ফলপ্রসূ হয়ে থাকে। আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশসমূহ রয়েছে সেটা মূলত আসলে এই মিশ্র অর্থব্যবস্থার মাধ্যমেই গড়ে উঠেছে।
তো আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে এবং সময় স্বল্পতার কারণে আসলে আমি সামনের দিকে আগাতে পারছি না। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমি 4টা অর্থব্যবস্থার কথা তোমাদের বলেছিলাম, আমাদের হচ্ছে 3টি অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়ে গিয়েছে। এবং শিক্ষার্থীরা আমি বারবার বলছি, আমি যেই প্রথম অধ্যায়ের উপরই তোমাদের কোশ্চেন করব এবং তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা প্রথম অধ্যায়টুকু লেকচার ফলো করবে এবং যতটুকু পড়িয়েছি খুব ভালো মতো সেটা রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা রয়েছে যেগুলো হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আরও বেশি ভালো করে পড়বে। তো সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।